মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে উত্তেজনা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা কিন্তু পুরো বিশ্বকেই নাড়িয়ে দিতে পারে। চলুন এই সংকটের গভীরে একটু ঢোকা যাক। আর এই সংকটের শুরুটাই হয়েছিল একটা ভয়ঙ্কর হুমকি দিয়ে, এমন একটা কথা যা পুরো অঞ্চলকে এক্কেবারে স্তব্ধ করে দিয়েছিল। ব্যাপারটা কিন্তু শুধু কথার কথা ছিল না, এর সাথে জুড়ে দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট ডেডলাইন আর এমন একটা দাবি যা ইরানকে একটা খুব কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি ছিল জানেন? এই হুমকিতে সরাসরি সাধারণ মানুষের ব্যবহারের জিনিস, যেমন ধরুন পাওয়ার প্ল্যান্ট আর ব্রিজ, এগুলো ধ্বংস করে দেওয়ার কথা বলা হয়েছিল, যা কিন্তু আন্তর্জাতিক আইনের একটা বড় লঙ্ঘন। তো এমন হুমকির মুখে ইরান কি করল? তারা কি চুপ করে থাকল? একদমই না, বরং তাদের জবাবটা ছিল আরও কড়া, আরও ধারালো। ইরান কিন্তু শুধু হুমকিটা ফিরিয়ে দিয়েই থেমে থাকেনি, তারা এটাকে সরাসরি একটা যুদ্ধাপরাধ বলেছে। কারণটা খুব পরিষ্কার, আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণ মানুষের স্থাপনায় হামলা করাটা একেবারেই নিষিদ্ধ। আর এই পাল্টা হুমকি থেকে তাদের অবস্থানটা একদম পরিষ্কার হয়ে যায়, কোনো হামলা হলে তার জবাবটাও হবে ভয়ঙ্কর। তো এই কথার লড়াই কিন্তু বেশিক্ষণ চলল না, খুব তাড়াতাড়ি মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভরে উঠল। দেখা গেল এই সংঘাতটা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। খবর আসতে থাকল যে ইরানের হামলা নাকি ৩টা আলাদা আলাদা দেশে হয়েছে। বিশেষ করে হাইফার উপর যে হামলাটা চালানো হয় সেটা ছিল বেশ মারাত্মক। জানা যায় সেখানে একটার পর একটা মোট ৩ দফায় মিসাইল হামলা হয়েছিল। আর এর জবাবে যা হলো তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। সরাসরি ইরানের রাজধানী মানে তেহরানে হামলা চালানো হলো। এরপরে তো ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকেও উদ্ধার অভিযানে নামতে হয়। এখানে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপগুলো এক নজরে বোঝা যায়। এক কথায় পরিস্থিতি ছিল একেবারে আগুন গরম। এই যে উত্তেজনা, এর ঢেউ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই থেমে থাকেনি, এর আজ গিয়ে পড়েছিল খোদ আমেরিকার রাজনীতিতেও। ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থানের বিরুদ্ধে আমেরিকার ভেতরেই কিন্তু তীব্র সমালোচনা শুরু হয়। মজার ব্যাপার হল, সমালোচকরাও এটাকে উন্মাদনা আর যুদ্ধ অপরাধ বলছিলেন, ঠিক যেমনটা ইরান বলছিল। একদিকে যখন বারুদের গন্ধ, যুদ্ধের ডামাডোল, ঠিক তখনই অর্থনীতির দুনিয়ায় কিন্তু একদম অন্য একটা ঘটনা ঘটছিল। বেশ অবাক করার মতোই একটা ব্যাপার। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্য। যখন সবাই ভাবছে যে যুদ্ধ লাগলে তো অর্থনীতি ভেঙে পড়বে, তখন এশিয়ার বড় বড় শেয়ার বাজারগুলো কিন্তু অন্য কথাই বলছিল। এই যেমন দেখুন, জাপান আর দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজার, এইরকম একটা ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও তাদের বাজার কিন্তু পড়েনি, বরং ওপরের দিকেই উঠছিল। এই ব্যাপারটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যখন খবরের শিরোনাম জুড়ে যুদ্ধের আশঙ্কা, তখন আর্থিক বাজারের বিনিয়োগকারীরা ঠিক কোন সংকেতটা পাচ্ছেন যা বাকিরা পাচ্ছে না? ভাবার বিষয় কিন্তু।